Creativity doesn't wait for that perfect moment. It fashions its own extraordinary moments out of the ordinary ones. You are listening to TINT Talkies, the film and drama club of Techno International Newtown, the club that inspires creativity, innovation, and uniqueness in students. We watch, we critique, we create. You are listening to Shruti, the podcast initiative of TINT Talkies. We promise to gift you experiences to cherish. Here goes the first episode, Hire Manik. আহা কি আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আকাশ সে তো আজকাল ভুলেই গেছে আনন্দের গন্ধ। বাতাস সে যে সিলিন্ডারে বন্দি। থাক এই সব ভুলে গিয়ে আমরা বরং একটু হিরে মানিক নিয়ে গল্প করি। কিরে অপু, এতক্ষণ ফোন নিয়ে বসে কি করছিস? আরে জেঠু, দুপুরবেলা যে হীরক রাজার দেশে দেখলাম, তাই নিয়ে এফবিতে একটু লিখবো ভাবছি। হ্যাঁ, এই কদিনের ছোকরা তোরা নাকি আবার মানিক বাবুকে নিয়ে লিখবি? জেঠু, ওরকম বলছো কেন? আমরা কি লিখতে পারি না নাকি? থাম, জানা আছে এখনকার ছেলে মেয়েরা সব হলিউডেই ডুবে আছে। বাংলা সিনেমার শ্রেষ্ঠত্বটাই আর বুঝলো না। আর তোদের তো সব হুজুকের ওপর নির্ভর করে। হয়তো নতুন হুজুক উঠেছে, বুঝি না বুঝি সত্যজিৎ রায় দেখে তাই নিয়ে বড়াই করব, লোক দেখাবো। সেটা কেন? ছোটবেলায় তো পথের পাঁচালী দেখিয়েছিলাম, তারপর পুরো অপু ট্রায়োলজি, তারপর নায়ক দেখলাম। আর কোনো ট্রেন্ড নয় জেঠু, আজকে দেখলাম আর বেশ ভালোই লাগলো, সেই জন্য লিখবো ভাবছি। আচ্ছা, এতই যখন হীরক রাজার দেশের কথা বলছিস, না হয় ধরেই নিলাম তপেন চ্যাটার্জি, রবি ঘোষ, উৎপল দত্তের অভিনয় নিয়ে তোকে আর বলতে হবে না। কিন্তু সিনেমাটা দেখে কি বুঝলি বল শুনি? দেখো, গুপিবাঘার রাজার জামাই রাজবাড়িতে থাকে, আরামের জীবন। একটা সাধারণ মানুষ সারা জীবনে যা যা পেতে চায় তা তো ওরা পেয়েই গেছে, কিন্তু চার দেওয়ালের মধ্যে থাকতে ওরা নারাজ। তাই নতুন নতুন দেশ ঘুরে বেড়ানোর ইচ্ছেতে তারা বেরিয়ে পড়েছে। ওয়েলথ আর কমফর্টই যে সবসময় পিস অফ মাইন্ড দেয় না, এটাই আর কি। বেশ, বলতে থাক। আচ্ছা, এই যে হীরকের দরবারে মাত্র কয়েকটা ঘুপচি জানলা, একটা বদ্ধ পরিবেশ, এটা কি ক্লোজড মাইন্ডেডনেসের সিম্বল বলা যায় না? হ্যাঁ, সেটা তো বলা যেতেই পারে। আরেকটা জিনিস খেয়াল করলাম, উদয়ন পণ্ডিত একমাত্র ছন্দে কথা বলে না। এটা যেন একটা গতানুগতিকের বাইরের সিম্বল, যাকে ছন্দ মিলিয়ে কথা বলতে হয় না, তার কথায় কোনো লিমিটেশনস আসে না। ঠিক কি না? ঠিক ঠিক, উদয়ন পণ্ডিতের কথাটাই যখন তুললি, ও সৌমিত্র বাবুর সে কি অভিনয়! মানিক বাবুর তো বরাবরেরই প্রিয়। 22টার মধ্যে 14টাই সৌমিত্র বাবুকে নিয়েছেন। উদয়ন পণ্ডিতের মতো একটা গুরুত্বপূর্ণ চরিত্র কি অনবদ্য ভাবে তুলেও ধরেছেন উনি। আর আমাদের সময়ে তখন শুধুই সৌমিত্র, বাবুটা জোড়া হতো না। আর ওনাকে দেখেই তো বাঙালি টুইস্ট নাস্তা শেখে। জীবনে কি পাবো না? যাক, সেসব কথা বলতে গেলে কথায় কথায় অন্যদিকে চলে যাব। শিক্ষামন্ত্রী যখন পাঠশালায় এসে উদয়ন পণ্ডিতকে দিয়ে তার ছাত্রদের সামনেই বলাচ্ছে, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, বিদ্যা লাভে লোকসান, নাই অর্থ নাই মান, হীরকের রাজা বুদ্ধিমান, করো সবে তার জয়গান। তখন তার ওই ঘেরা বড়া মুখভঙ্গিটা, হ্যাঁ, এক্সপ্রেশন অফ পিওর ডিসপ্রেস কি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন উনি। উদয়ন পণ্ডিতের ক্যারেক্টারটা যথেষ্ট সিগনিফিকেন্ট। সে নিজে খুবই আদর্শবান, আর সেটার শিক্ষাও দেয় ছাত্রদের। নিজের প্রাণ বাঁচাতে কিন্তু সে সারা জীবনের মতো হীরক রাজ্য ছেড়ে পালিয়ে যায়নি। যে কোনো রেভলিউশনের গুরুত্বপূর্ণ চরিত্রে প্রায় শিল্পী আর শিক্ষার সাথে রিলেটেড লোকজন তো থাকেই, তাই না? এখানেই যেমন গুপিবাঘার শিল্পী আর তাদের গাইড করছে উদয়ন পণ্ডিত।
আচ্ছা জেঠু, সিনেমার গানগুলো তো সব সত্যজিৎ রায়েরই লেখা। শুধু লেখাই নয়, মানিক বাবুরই সুর দেয়া। প্রতিটা গান কি চমৎকার! সুর, কথা দুটোই দারুণ, আর দৃশ্যের সঙ্গেও মানানসই। তার উপর আবার অনুপ ঘোষালের গলা। অমর পালের কতই রঙ্গ দেখি দুনিয়ায় গানটাও কিন্তু আমার বেশ প্রিয়। হীরক রাজার দেশের গানের জন্য তো অনুপ ঘোষাল ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। হ্যাঁ, 1980-তে সত্যজিৎ রায়ও জাতীয় পুরস্কার পান সেবার, সেরা সঙ্গীত পরিচালক এবং বাংলা ফিচার ফিল্ম বিভাগে সেরা পরিচালক হিসাবে। হ্যাঁ, আর আমার কিন্তু সবচেয়ে মজার লেগেছে বাঘের সিনটা। তাই তাহলে ওটা নিয়ে একটা গল্প বলি, শোন। সিনেমার পিছনে ছোট ছোট গল্পগুলো না জানলে কি আর পুরোটা জানা হয় সেটার ব্যাপারে? মানিক বাবুর একেই বলে শুটিং বলে একটা বই আছে, জানিস তো? হ্যাঁ, যেখানে উনি নিজের শুটিং এর এক্সপেরিয়েন্স গুলো লিখেছেন। হ্যাঁ, সেই বইটাতেই উনি লিখেছেন, দেখ, আজকাল তো সিনেমাতে আসল বাঘ খুব কম ব্যবহার হয়, হয়তো বা হয়ই না, সবই তো কি বলে জানো, গ্রাফিক্স। হ্যাঁ, গ্রাফিক্স। তখন কিন্তু আসল বাঘ নিয়েই কাজ হতো। তো মাদ্রাজ মানে এখনকার চেন্নাই থেকে সার্কাসের বাঘ আসতো বেশিরভাগ। তা মানিক বাবু মাদ্রাজেই এক বাঙালি ভদ্রলোককে বাঘের ব্যবস্থা করতে বললেন। সেই ভদ্রলোক মাদ্রাজে শুটিং করতে যাওয়া বাঙালিদের নানা রকম ভাবে সাহায্য করেন বলে বেশ নামটাম আছে। তো বুঝতেই পারছিস, সেই কুপি বাঘার সিন্দুকের চাবি নেওয়ার দৃশ্যের জন্য সেই ভদ্রলোক একখানা বাঘ জোগাড় করলেন। আর কুপির গানটা ক্যাসেটে রেকর্ড করে আগেই পাঠানো হয়েছে, যাতে বাঘকে শুনিয়ে ট্রেনিং করিয়ে আগে থেকে রেডি করে রাখা যায়। যাই হোক, শুটিংয়ের সব ব্যবস্থা হয়ে গেলে শটের আগের দিন মানিকবাবু বাঘকে নিজের চোখে দেখতে গেলেন একবার। দেখে তো তিনি চমকে গেলেন। এ কি, এ তো বাঘের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। শুকনো শরীর, ঘোলাটে চোখ, লোম খসে পড়া, খিটখিটে বুড়ো বাঘ। এ কি না হীরক রাজার রাজকোষ পাহারা দেবে? উনি কিছুতেই একে দিয়ে করাবেন না। শুরু হলো অন্য বাঘের খোঁজ, পরদিনের মধ্যেই চাই। আচ্ছা, এটা কোথায় একটা শুনেছিলাম জানি, বাঘটা ফিল্মে ছিল, সেটা তো ফিমেল টাইগার মনে হয়, মানে বাঘ মামা নয়, মামি আর কি। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, এটা জানা আছে তাহলে ভালো। গল্পে আসি। বিকেলের দিকে সেই ভদ্রলোকই আর একটা বাঘ বাঘিনীর খোঁজ দিলেন। গিয়ে দেখা গেল সত্যি রাজকীয়, কিন্তু বাঘিনী ট্রেনার গোবিন্দ রাজান জানালো এ বাঘিনী লড়াকু, এসব বসে থাকা দৃশ্য হয়তো করতে চাইবে না। আর ট্রেনারেরও খুব একটা উৎসাহও নেই। বাঘিনীর নাম উমা। শুটিংয়ের দিন বাঘিনীকে ঠিক সময়ে আনা হলো, আর গোবিন্দ রাজান নিজে দাঁড়িয়ে রইলেন একটু দূরে, আর তার স্ত্রী, সেও ট্রেনার, সেই রইল তার সাথে। ও, তাহলে মনে হয় বাঘটা খুব একটা ঝামেলা করেনি। ফিল্মে কি সুন্দর মনে হচ্ছিল, ঠিক যেন মুগ্ধ হয়ে গুপির গান শুনছে। দূর, সেরকম মোটেই না। সেই বাঘিনীকে শান্তভাবে বসিয়ে ক্যামেরার দিকে তাকানো অবস্থায় শট নেয়া সে এক ঝক্কি। শুটিং এর রীতি অনুযায়ী বাঘিনীকে একটু নিস্তেজ করার জন্য আফিম খাওয়ানো হলেও তাতে কি হবে? কিছুক্ষণ পর থেকে সে বারবার এদিক ওদিক করে, আর গোবিন্দ রাজানের স্ত্রীর ধমকে এবার একটু শান্ত হয়, তো তখন শটটা নিয়ে নিতে হয়। ছোট ছোট শট নিয়ে তারপর সেগুলোকে জুড়ে ওরকম দৃশ্য। তারপর এলো বাঘা মানে রবি ঘোষের বাঘিনীর একদম কাছে গিয়ে চাবি আনার দৃশ্য। তা ওনাকে বলে দেওয়া হয়েছিল উমা ডাকতে ডাকতে তার কাছে গেলে সে চেনাকেও ভেবে কিছু করবে না। কিন্তু তাতে কি হবে? শট নেওয়ার পর তিনি জানান উদ্বেগ উৎকণ্ঠায় নাকি তার প্রায় জ্বর আসার জোগাড় হয়েছিল, যদিও অন ক্যামেরা সেটা বুঝতে দেন।
সে যুগে ওরকম শট নেওয়াটা যে মোটেই সহজ নয় তা দেখেই বুঝেছিস নিশ্চয়ই। আরে বাস, কি অসাধারণ গল্প! এগুলো শুনতেও কিন্তু বেশ লাগে। এই যে প্রায় পুরো সিনেমাটাই ছন্দ মিলিয়ে ডায়লগ, এটাও তো বেশ নতুনত্ব। হ্যাঁ, নতুনত্ব তো বটে। কি অসাধারণ প্রতিভা ছিল বলতো না। একটা গোটা সিনেমার কথোপকথন ছন্দ মিলিয়ে লিখে ফেললে। আরো একটা ব্যাপার, এই দেখো দেখো জেঠু, আগের দিন যে আরেকটা সিনেমার রিভিউ লিখেছিলাম তাতে কত কমেন্টস, আর মোটামুটি ভালোই বলেছে সবাই। তোদের প্রজন্মের এই একটা বাজে ব্যাপার, সারাক্ষণ ওই ফোন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছিস, বাইরেও বেরোচ্ছিস না, বাইরের জগতের সাথে যোগাযোগও কমে যাচ্ছে। এক সেকেন্ড, এটা জেঠু কি বললেন? এই কোভিড পরিস্থিতিতে ভাইপো কিভাবে বাইরে বেরোবে? আর বেরোলেও এটা কি ঠিক হবে? দাঁড়ান, জেঠুর যুক্তিটা একটু ঠিক করে আসা যাক। তোদের প্রজন্মের এই আর এক বাজে ব্যাপার, সারাক্ষণ ওই ফোন সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছিস। আর তোরাই বা কি করবি এই পরিস্থিতিতে? খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো তো উচিত না। যাই হোক, যেটা বলছিলাম, মানিক বাবুর শুটিং স্পট বাছাইটাও একদম পারফেক্ট ছিল। পুরুলিয়ার ওই রুক্ষ সূক্ষ্ম পাথুরে জায়গাটা হীরের খনি বলেও মানিয়েছিল। তার সাথে জয়চণ্ডী পাহাড় উদয়ন পণ্ডিতের লুকিয়ে থাকার জায়গা হিসাবেও বেশ ভালো। সে যা বলেছ, ওনার শর্ট সিলেকশন থেকে স্পট সিলেকশন সবই একদম পারফেক্ট। হীরকের দরবারের সভাসদ মানে মন্ত্রীরা, রাজ্যোতিষী, রাজকবি, এদের তো নিজেদের কোনো মতামতই নেই, বা থাকলেও দেওয়ার কোনো সাহসই নেই। অবশ্য কেন নেই তা বুঝতেই পেরেছিস। রাজার কথা ঠিক ভুল যাই হোক, তারা তাতে সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে ঠিক ঠিক বলে বেশ ভালোই আছে, দাবেদারির পুরস্কারও পাচ্ছে। যেতে ঝামেলা কি আর এসব মেরুদণ্ডহীন মানুষেরা চায়? অবশ্য রাজ্যোতিষী অল্প হলেও তার অমতের কথা বোঝাতো। সে তার গ্রহ নক্ষত্র কিছু বাদ দিতে হবে নাকি, দিয়েই হোক বা মুখভঙ্গিতেই হোক, কিন্তু বেশি কিছু বলার সাহস সে দমিয়ে ফেলতো রাজার চোখ রাঙানির ভয়। আর গবেষক গবচন্দ্র জ্ঞানতীর্থ জ্ঞানরত্ন জ্ঞানাম্বুধি জ্ঞান চূড়ামণি, সে তো আবার কোনো দিকেই নয়, সে একমেব অদ্বিতীয়ম। তার শুধুই হীরের লোভ, যেদিকে হিরে পাবে সে তাদের হয়েই কাজ করবে। হ্যাঁ, একটা অপ্রেসিভ মোনার্কি বা ফ্যাসিস্ট পাওয়ার যেভাবে কাজ করে বা তাদের যে আইডিওলজিস হয় একদম পারফেক্টলি কিন্তু সেভাবেই ফিল্মে তুলে ধরা হয়েছে। শাসকের আনকোয়েশ্চেনেবল সুপ্রিমেসি, প্রজাদের ওপর অত্যাচার, শিক্ষা সংস্কৃতিকে ইচ্ছে মতো পাল্টে ফেলা, ইভেন বন্ধই করে দেওয়া, প্রতিবাদ সহ্য না করা, আর বাইরের লোকের কাছে নিজেদের রাজ্যকে সুখ শান্তিপূর্ণ হিসেবে তুলে ধরা। একদমই। যে রাজা খেটে খাওয়া মানুষ, যেমন শ্রমিক চাষিদের সাথেই অনাচার করে, তার চেয়ে নীচ আর কে হতে পারে? কি যেন বলতো, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই, চাই যদি যাক প্রাণ। হীরকের রাজা ভগবান, তারপর তো আবার মগজ ধোলাই, যন্তর মন্তর ঘর। আচ্ছা, এর সাথে আজকাল বেড়ে চলা ফেক নিউজ, মিডিয়ার পাবলিক ওপিনিয়ন ম্যানিপুলেশনের খুব একটা তফাৎ নেই কিন্তু। কাউকে প্রাণে মেরে ফেলা বা সারা জীবন কারাবাসে রাখার চেয়েও এটা 1000 গুণ বেশি অমানবিক এক নৃশংসতা। কিন্তু হ্যাঁ, সত্যজিৎ রায় তো একটা হোপফুল নোটেই শেষ করেছেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। মূর্তি ভাঙার সময় এক একটা দড়ি কৃষক, শ্রমিক, ছাত্র এরা প্রত্যেকেই ধরেছিল। এরকম অত্যাচারী রাজার ডাউনফল সব প্রফেশনের মানুষের মিলিত লড়াই। আরেকটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, একটা দড়ি কিন্তু রাজা নিজেই আর তার তাবেদাররা ধরে টানছিল। আমার তো এটা আরেকটা ইন্ডিকেশন মনে হলো যে সে এত অত্যাচার করেছে মানুষের ওপর, তার ডাউনফলটা ইনএভিটেবল হয়ে গেছে। যখন সিনেমাটা মুক্তি পায় সে এক সময় বটে, এমার্জেন্সির রেশ তখনও আছে। বড় বড় খবরের কাগজ ক্রিটিসাইজ করছে যে সরকার থেকে সাহায্য নিয়ে এরকম সিনেমা বানানো উচিত না। সত্যজিৎ রায়ের বক্তব্য ছিল তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ প্রচার করেননি,
আর সরকারি সাহায্য নেওয়া মানে তাদের দ্বারা প্রভাবিত হয়ে সিনেমা বানানো তা কিন্তু নয়। হীরক রাজার দেশে একটা কাল্পনিক ও ক্ষতিকারক রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ। অবশ্য আজকের বিশ্বে বিভিন্ন জায়গায় পরিস্থিতিটা কি খুবই আলাদা? সেদিকে না হয় এখন নাই গেলাম। যাক, এখনকার ছেলে মেয়েরা স্করসেসে, ট্যারান্টিনোর সাথে সত্যজিৎ রায়ও দেখছে, আর শুধু তাই নয়, বুঝছেও। এটা আজ জানতে পেরে বেশ ভালোই লাগলো। এগুলো যেনই শুধু ফিল্ম ইনস্টিটিউটের আর্কাইভে হারিয়ে না যায়, সেটাই তো কাম্য। কি ঠিক কি না? ঠিক 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 ঠিক। This episode of Shruti featured Parthiv Banerjee as Opu, Pritam Gayan as Jetu, Bosudha Layari and Samaksha Swati as narrator. We would love to thank Shayan Mukherjee, Somojit Pal, Arijit Mitra, Samaksha Swati for leading this project. Directed by Bosudha Layari and Arpan Chatterjee. Scriptwriter Arpan Chatterjee. Audio technicals Shayak Karar and Devanjan Pal. Poster designer Obik Paul. Poster assist Ananya Karmakar, Arijit Mitra. Trailer and teaser video Mirana Ahmed Sashar, Shubhajit Dash, Kunal Goswami, Upayan Ghosh, Sondarjo Bandyopadhyay and Arijit Mitra. Teaser audio Garima Dubey, Mirana Ahmed Sashar, Shomojit Pal. Trailer audio Bosudha Lahiri, Shomojit Pal. Motion graphics and VFX Upayan Ghosh. Technical support Samaksha Swati, Mirana Ahmed Sashar, Obik Pal and Arijit Mitra. Promotional team Siddharth Pal, Garima Dubey and Ranojit Kundu. Promotional panel Satyam Jaiswal, Swati Kumari, Ayantika Chandro, Vishal Laha, Medha Dash, Karan Mandol, Chitrida Barman. Other helps Anupriti Mukherjee, Koina Shaha, Mononit Saha and Agniva Shaha. We would like to express our heartfelt gratitude towards the respected director of our college, Professor Dr. R.T. Goswami sir. We would also like to thank Professor Dr. Annesha Datta Ain, the convener, Professor Ayan Chakravarti and the Professor Dr. Kakoli Ghosh, co-conveners of our club, and all the faculty members who's been a constant support to us. We are very thankful to our college, Techno International Newtown, for giving us such a platform like TINT Talkies. Last but not the least, we thank all our viewers for making this effort a successful work. Thank you for listening, Shruti. We are TINT Talkies, the film and drama club of Techno International Newtown.